ইআরএফ এর ভূমিকা অর্থনীতিতে যে কত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অ্যাজ অ্যান ইকোনমিক কনসেপ্টের মধ্যে ইআরএফ এন্ড দ্য ইকোনমি যে ইন্টারাকশন বিশ্বের বিভিন্ন উন্নত অর্থনীতিগুলোতে যেভাবে আছে আমি বলবো এখনো সেটা বাংলাদেশের নাই, এবং এটা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইকোনমিক জার্নালিজম যারা করে they are the whistleblower of good economic performance or bad economic performance, দুইটা দিয়ে কিন্তু, এবং they must talk to each other continuously, they must interact continuously। এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই ইন্টারাকশন, এই যে টকিং টু ইচ আদার, এটা কন্টিনিউ করতে হবে। আমরা একটা সেমিনার করে বাড়ি চলে গেলাম, তারপরে সেটা হবে না। কথা হচ্ছে এটার ফলো আপ হিসাবে কন্টিনিউয়াস একটা ইন্টারাকশন থাকতে হবে উইথ অল দ্য স্টেক হোল্ডার্স, নট জাস্ট পলিটিশিয়ান, উইথ অল দ্য স্টেক হোল্ডার্স। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য ইকোনমিক, আপনারা যারা ইকোনমির উপর যারা রিপোর্ট করছেন ইআরএফ এর সদস্যবৃন্দ, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই ইন্টারাকশনটা বাড়ানোর প্রয়োজনীয়তা আছে অর্থনীতির স্বার্থে এবং অর্থনৈতিক রিপোর্টিং এর স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত কথা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে ইকোনমিক রিপোর্টারদের সম্পর্ক আমি জানি একটা ইন্টারাকশন আছে। এটাকে আমরা সত্যিকার অর্থে শুধু ইকোনমির ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট আর ইকোনমিক রিপোর্টারের সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমরা সার্বিকভাবে যে পুরো স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটা কম্বিনেশন, তাদের মধ্যে একটা আমি কি বলবো, একটা নেটওয়ার্কিং এর একটা ব্যবস্থা করা দরকার আছে আগামী দিনে। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের বিষয়টা বিশেষ করে যে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন, এটার উপর আমাদের ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটা কি। ক্যাপিটাল মার্কেটের কনসেপ্ট যদি আপনি গ্লোবালি যে সমস্ত দেশগুলো আছে, অনেকে বক্তব্যে বলেছেন যে কনসেপ্ট হচ্ছে লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট, এবং লং টার্ম ক্যাপিটাল সোর্সিং ফর ইনভেস্টমেন্ট ফর নট জাস্ট প্রাইভেট সেক্টরের জন্য, এটা কিন্তু গভর্নমেন্টের জন্য, সরকারের জন্য, যে উনি বলে গেছেন সঠিকভাবে। এই কনসেপ্টে আমরা কোনোদিন আসতে পারিনি যে গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো, গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই কনসেপ্টে আমরা এখনো আসতে পারিনি। সুতরাং ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টটাই আমাকে বিফোর ইভেন পুনর্গঠনের আগে উই হ্যাভ টু ডিফাইন দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল মার্কেট। এবং এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বলা হচ্ছে জিডিপির সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের কত অ্যারাউন্ড 10-12% এখন, তাই না? 15%। এখন আপনি যদি যে কোনো ডেভেলপড এবং ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি, আর অ্যাডভান্স ডেভেলপিং ইকোনমি যদি আমি বলি, এদের অনেকের কিন্তু জিডিপি থেকেও বেশি। আমরা 10%, এদের কিন্তু অনেকের জিডিপি থেকে আরো বেশি হচ্ছে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন। ইমাজিন যে আমরা আসলে আমাদের কনসেপ্টে আমরা রং, যে আমাদের সোর্সিংটা থেকে কারা কোথায় করবে এবং কিভাবে করবে,
এই কনসেপ্টে আমরা বাংলাদেশে ভুল করেছি ক্যাপিটাল মার্কেটে, যেই কারণে যে 10-12% আসার কারণে আমরা সবাই হাই স্ট্রিট ব্যাংকিং এ চলে গেছি। হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে করতে হাই স্ট্রিট ব্যাংকিং সিস্টেমের শেষ, ক্যাপিটাল মার্কেটও শেষ, এর কোনোটাই গ্রো করে নাই। কিন্তু এই যে বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কনসেপচুয়ালি হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট, তারপর আমি পুনর্গঠন করতে পারি। নাম্বার 2 হচ্ছে আপনি পুনর্গঠন প্রক্রিয়া কি করবেন। এই যে পিস মিল পুনর্গঠন, পিস মিল ডিসিশন মেকিং এর মাধ্যমে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ফিরে আসবে না। আই ক্যান অ্যাসিওর ইউ। এই যে বলা হচ্ছে ট্যাক্সের ডিফারেন্স রাখতে হবে, লিস্টেড এন্ড আনলিস্টেড, তারপরে আরো অনেকগুলো কথা বলা হয়েছে, এর কোনোটাই কাজ করবে না। আপনি যদি হোলিস্টিক্যালি একসাথে সবকিছু অ্যাড্রেস না করেন, বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, এইগুলার একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কারণ এই যে ব্যাংক ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন না ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাটা রাখবেন? অবভিয়াসলি অপশন তো হচ্ছে আপনার ডিপোজিটের অপশন আছে, ইনভেস্টার অপশন আছে, কিন্তু এই অপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি কি সিকিউরড রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্ট থেকে, নাকি আমি এ বিট অফ রিস্ক নেব, আমি ক্যাপিটাল মার্কেটে যাব, আমার রিটার্ন দরকার 12%, 13%, 15%, হোয়াট এভার, বাট আমি সিকিউর ইন্টারেস্ট যদি রাখতে চাই আমি ব্যাংকে যাব। আমার দুইটাই লাগবে। ডিপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুইটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্ট গুলো আছে, দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। বাংলাদেশ ব্যাংক, এসইসি, হাই স্ট্রিট ব্যাংকিং এ কি হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যারা আসবে, বন্ডে যারা আসবে, তারা কিন্তু এগুলো সব বিবেচনা করে বাংলাদেশে আসবে। আপনি ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট। আমি আপনাদের বলছি লট অফ ইন্টারেস্ট। আমি যখন ওদের সাথে কথা বলি, তারা ইমার্জিং ফান্ড হিসেবে বাংলাদেশে আসতে চায়। যখন এইগুলো দেখে যে এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কেউ কিছু জানে না, যেন জিডিপি মার্কেট ক্যাপের যখন অবস্থাটা দেখে, সাথে সাথে তারা বুঝে গেছে এই মার্কেটে আমার টাকার কোনো মাই ইনভেস্টমেন্ট ইজ নট সিকিউর। সুতরাং হোলিস্টিক্যালি আপনাকে জিনিসটা দেখতে হবে। শুধুমাত্র ওই যে গভর্নমেন্টের কিছু শেয়ার এখানে সেট করে দিল কালকে, আপনারা মার্কেট কয়দিন চাঙ্গে থাকলেন, it will come back to same position again. This is not sustainable. আপনাকে ওভারঅল ক্যাপিটাল দিকে যেতে হবে। সো এটা হয়ে গেছে, এই যে বলছে আপনি যদি লিস্টেড হতে চান, তাহলে যে কমপ্লায়েন্স গুলো আছে, তাহলে যে কস্টটা আছে, এটা খুব ভালো কথা। এবং এই জন্য আপনাকে একটা ওই ট্যাক্স বেনিফিটের মধ্যে বড় ডিফারেন্সটা রাখতে হবে। এটা হচ্ছে একটা দিক। একটা দিক হচ্ছে আপনি লিস্টেড হওয়ার কারণে ইউ আর গেটিং লং টার্ম ফান্ডিং এট আ লোয়ার কস্ট দেন দ্য হাই স্ট্রিট ব্যাংক। এই কষ্ট তো হিসাব করতেছে না, ও খালি কমপ্লায়েন্সের কষ্টের হিসাব করতেছে। আমি যদি $100 মিলিয়ন মার্কেট থেকে নিই আর $100 মিলিয়ন ব্যাংক থেকে নিই, তাহলে ব্যাংকের কস্ট ইজ এ ফিক্সড কস্ট, আমার কস্টিংয়ের মধ্যে ফিক্সড কস্ট। বাট আমি যখন মার্কেট থেকে রেজ করবো, ইটস নট এ ফিক্সড কস্ট, ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে আমার ম্যানুভার করার আমার স্পেস অনেক বেশি। এটাও তো হিসাব করতে হবে। আপনি খালি কমপ্লায়েন্স কস্ট হিসাব করবেন, ট্যাক্সের ডিফারেন্সের হিসাব করবেন, বাট আপনার যে লং টার্ম সোর্সিং করছেন, একটা বড় অ্যামাউন্ট পাচ্ছেন মার্কেট থেকে। যে হাই স্ট্রিট ব্যাংক থেকে আপনি ফার্স্ট হ্যান্ড, তখন আবার করে সিন্ডিকেশন হবে, তারপরে সিন্ডিকেশন করে আপনি লোন নেবেন, এই যে ফিক্সড ইন্টারেস্টে, তারপর ব্যাংক যখন ইন্টারেস্ট রেজ করবে, আপনার কোনো কন্ট্রোল নাই। আপনি নিয়েছেন 12%, 3 দিন পরে ব্যাংকের থেকে 15% করলো, ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। বাট ক্যাপিটাল মার্কেটে ইউ হ্যাভ এ কন্ট্রোল ওভার ইউর ফান্ড।
আপনার ইনকামের বেসিসে আপনি রিটার্ন দেবেন। সো হাই প্রফিট কোম্পানিগুলোর জন্য যারা লং টার্ম ফান্ড, ক্যাপিটাল মার্কেট ইজ অলওয়েজ দ্য চয়েস। আর আপনাদের এই যে ব্যাংকের টাকা রাখছেন 2 বছরের জন্য, ব্যাংক ল্যান্ড করছে 10 বছরের জন্য, কমপ্লিট মিসম্যাচ অফ ফান্ড। আজকে যদি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি না করে নিয়ে না যায়, তাও কিন্তু ইটস এ ডিস্টরশন। এটা চুরি করে নিয়ে যাওয়ার পর ব্যাংকগুলো খালি হয়ে গেছে, এটা তো আরেকটা ইস্যু আছে, ইটস এ বিগ ইস্যু। কিন্তু চুরি না করে যদি বিদেশেও না যায়, তাও যে ব্যাংকগুলো যে লং টার্ম ইনভেস্টমেন্ট করতেছে, 2 বছরের ডিপোজিট নিয়ে 1 বছরের ডিপোজিট নিয়ে, ইটস কমপ্লিট মিসম্যাচ অফ ফান্ড, ইটস এ ডিস্টরশন। সো আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়েছে, it has become a vicious cycle at all levels. It's a vicious cycle. So we have to convert this into a virtuous cycle. At a virtuous cycle যদি আমি আনতে পারি, এই যে আস্থার কথা যে বলা হচ্ছে, তখনই কিন্তু আস্থা সৃষ্টি হবে। আপনি কয়টা গভর্নমেন্ট শেয়ার সেট করে কোনোদিন আস্থা মার্কেটে আসবে না। কোনো প্রপার ইনভেস্টার যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার, দেশে বিদেশে যাদেরকে বলে, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু দেম। ও দেখতে চাইবে হোলিস্টিক্যালি দিস মার্কেট, হাউ দিস মার্কেট অপারেটস। সুতরাং আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্মগুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে, এবং বড় বড় কোম্পানি তখন কমফোর্টেবল ফিল করবে আপনার ক্যাপিটাল মার্কেট, যখন তারা ফিল করবে এই সব জিনিসগুলো মিলে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে পুরো ক্যাপিটাল মার্কেটটা চেঞ্জ আসতেছে। SEC, for example, SEC role is important as a regulator, not as operator. কিন্তু এখানে কি হচ্ছে, SEC has become regulator, a lot of operator and also operator, তাদের তো কাজ তো অপারেশন করে না, and regulators has become highly regulated and operators become as a self-regulator, যে রোলটা যে একটা সেলফ রেগুলেট করে যে রোলটা, তারা সেই রোল প্লে করতে পারতেছে না, তাদের ক্যাপাসিটি বিল্ডিং হয় নাই, আমরা ডিরেগুলেট করতে পারি নাই, তাদেরকে ডেলিগেট করতে পারি নাই, তারাও ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে নাই। সো সেলফ রেগুলেশন ইজ নট ওয়ার্কিং, রেগুলেটরস আর ওভার রেগুলেটেড, কোনোটাই ফাংশন করতেছে না সেলফ রেগুলেট করতে পারতেছে, না রেগুলেট করতে পারতেছে। দিস ইজ অ্যানাদার কনফ্লিক্ট। সো SEC role, self-regulatory role, has to be ensured. Stock market must be run by the stock market itself. SEC day-to-day basis মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এটা তাদের কাজটা। তাদের কাজ হচ্ছে অ্যালার্ম বেল রিং করার আগে তাদেরকে জানতে হবে যে মার্কেটে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আর অ্যালার্ম বেল রিং যখন করবে, then they can come into the market, and তখন সেলফ রেগুলেট যারা করতেছে তারা যদি ফেল করে, that is the job of the SEC. আর SEC কে আপনি কমপ্লিটলি একটা প্রফেশনাল বডিতে নিয়ে যেতে হবে। আবার বিদেশ থেকে মানুষ আনার দরকার নেই তো, ফর গড সেক বাংলাদেশে এনাফ লোকজন আছে যারা স্টক মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে, যাদের গ্লোবাল এক্সপোজার আছে, এরকম অনেক লোক বাংলাদেশ, বাইরে থেকে ইম্পোর্ট করার লোক দরকার নেই। খালি ইম্পোর্ট করতে থাকবো তাইলে আর আমাদের বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং কে করবে, কারা করবে? এরা আছে। আপনি SEC কে একটা ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন করে দেন, মেক ইট এ ট্রান্সপারেন্ট প্রফেশনাল বডি, যারা স্টক ক্যাপিটাল মার্কেট বুঝে। অনেক লোক আছে আমাদের দেশের বাইরেও যারা অপারেট করতেছে এখন অ্যাজ এ ফান্ড, বড় বড় ফান্ড ম্যানেজ করতেছে আমার লোকজন, তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চায়, কিন্তু তারা এইসব দেখে আর কিছু আসতে চায় না। তারা SEC তে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। প্রথমে ওখানে কথা বলেই ওরা বুঝতে পারছে দিস কান্ট্রি ইজ ওভার রেগুলেটেড, আর এখানে কোনো সেলফ রেগুলেশনও কাজ করতেছে না। দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ পরিবেশ যেখানে একটা মার্কেটে ট্রান্সপারেন্সি থাকতে হবে, সেটা অ্যাবসেন্ট বাংলাদেশে। আর এই যে গার্বেজ যেগুলো আপনারা
এখন লিস্টেড হয়ে গেছে, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস ভেরি ক্লিয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাড্রেস। এবং এই ক্যাটাগরি কিভাবে কি এই পরিবর্তনটা আনবেন, এটা কিন্তু মেসেজ ওদের কাছে যেতে হবে। They don't want to get mixed up with this garbage security issues. আপনি ভালো কোয়ালিটি যদি আপনি লিস্টেড কোম্পানি আনতে চান, কর্পোরেট বলেন, দেশের বলেন, আমাদের তো এই যে হিউজ ইপিজেড গুলোতে যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে এখন, লট অফ দেম আর ভেরি গুড কোম্পানিজ, ওরাও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু এই অবস্থা থেকে কেউ যাচ্ছে না। আমাদের যারা পোর্টফোলিও ম্যানেজ করে, যারা বিদেশে বড় বড় পোর্টফোলিও, আমাদের বাঙালিরা, আই নো লট অফ দেম, সবাই কিন্তু বাংলাদেশের ইনভেস্ট। ওরা চায়নাতে বিপিওতে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে, চায়নাতে বিপিওতে। বাংলাদেশ সাথে গ্রেট ফিউচার ফর বিপিও। আইটি রিলেটেড বিজনেস বাংলাদেশে কিছুই হয় নাই, আমরা মার্কেটে আসে নাই, বাট দেয়ার ইজ এ গ্রেট ফিউচার। কিন্তু এখানে তো ক্যাপিটাল মার্কেটের রোল আছে, এখানে ভেঞ্চার ক্যাপিটালের রোল আছে, বন্ডের রোল আছে, ভেরিয়াস আদার যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট গুলো আছে, এগুলোর রোল আছে। সুতরাং আমার মনে হয় এই ইন্টারাকশনটা দরকার, এই কথাগুলো বলতে হবে এদের সাথে, এই কমিউনিটির সাথে। স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটে যারা আপনারা কাজ করছে, তারা কথা বলেন, তারা কিন্তু অনেকে গ্রো করতেছে। আমরা কিন্তু যারা ইনফরমেলি করছে তাদেরকেও মনিটাইজ করতে পারেন না। সো ইউ হ্যাভ টু টক টু দিস পিপল অলসো। আমি বেশি বক্তব্য রাখছি না। আমার মনে হয় আমাদের যে পরিবর্তনগুলো আনা দরকার, বেসিক্যালি আস্থার সংকট যেটা আছে, এটাকে আপনাকে আস্থার সংকট আনতে হলে তাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটে ঢুকলে আমি একটা ফেয়ার, একটা গ্লোবাল আপনার ফেয়ার প্র্যাকটিসেস আর আমরা তো ইনভেন্ট করার কিছু নাই। The globally fair practices of capital market operation is already there. All we have to do is adapt to it. এই চেঞ্জগুলো আমরা বাংলাদেশে আনতে পারি, কোনো প্রবলেম থাকার কথা নয়। আর যে ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, অটোমেশন হচ্ছে বাংলাদেশে, হয়ে গেছে অটোমেশন, সিডিবিএল হয়ে গেছে, ইলেকট্রনিক শেয়ার বেস হয়ে গেছে, ডিম্যাট হয়ে গেছে, চলছে, কিন্তু আমরা এগুলোর কোনো প্রপার ইউটিলাইজেশন তো করতে পারিনি। মার্কেট যদি অপারেট না করে, আপনার অটোমেশন, সিডিবিএল এর তো কোনো পারপাস নাই। ইনসিগনিফিকেন্ট একটা মার্কেট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। আমি আর কোনো দীর্ঘ বক্তৃতা দিতে চাই না, কারণ এগুলো বলতে গেলে সারাদিন কথা বলতে হবে, এটা শেষ হবে না। আমি শুধু এটুকুই বলবো যে আগামী দিনে একটা কথা আমি আপনাদের প্রমিস করতে পারি, যে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, we will own up the market. We will own the market. আমরা কিন্তু এটা, কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। আপনি যে বাংলাদেশ ব্যাংক $4 বিলিয়ন জন্য IMF এর পিছিয়ে দৌড়তে হয়, আপনি চিন্তা করেন, কন্ডিশনালিটি দিয়ে মাথা খারাপ হয়ে যেতেছে সবারই সাথে। $4 বিলিয়ন টাকা কোন টাকা একটা দেশের জন্য? আপনি চিন্তা করেন, কোন টাকা এটা? আপনার ক্যাপিটাল মার্কেট যদি প্রপারলি অপারেট করে, আপনারা যদি মিউনিসিপাল বন্ড করতে পারেন, এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন গুলো, এদের কি দরকার আছে গভর্নমেন্টের পিছিয়ে দেওয়ার টাকার জন্য? ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে, দে উইল অপারেট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আপনারা ক্যাপিটাল বন্ড ইস্যু করবেন, কোনো ব্যাপার। সারা দুনিয়াতে ক্যাপিটাল বন্ড কাজ করতেছে না। আপনি বিমানকে যদি প্রপারলি চালাতে চান, আপনি বিমানের জন্য কি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিতে হবে? Why? Biman can go to the market and raise its own money and run its own company, and they have to run it corporate structure, run করতে হবে, প্রফিট করতে হবে। Equally every such company যেগুলো গভর্নমেন্টকে ফান্ডিং করতে, কেন গভর্নমেন্ট ফান্ডিং করবে? কোন দরকার নেই তো, গভর্নমেন্ট ফান্ডিং দরকার হয় না তো। দুনিয়ার কোন দেশে এই এয়ারলাইন্স গভর্নমেন্ট ফান্ডিং করে না। এবং যারা গভর্নমেন্ট ফান্ডিং করে তারাও কিন্তু আবার বন্ড মার্কেটে যায়, তারাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে যায়, তারা ইকুইটি রেজ করে। সো দিস ইজ অল রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট এট দ্য এন্ড অফ দ্য ডে। আপনি সুতরাং আমাদেরকে এই হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে, ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টে চেঞ্জ করতে হবে। দেন আপনি পুনর্গঠন করবেন, দেন দ্য মার্কেট উইল ওপেন। তখন কনফিডেন্স বিল্ড হবে, দেশে বিদেশে সকলের কনফিডেন্স বিল্ড হবে। থ্যাংক ইউ।